আজ আমার মন কাঁদছে। বাংলাদেশের আমরা একাধিক খবর করেছি, কিন্তু কোনোদিনও এমন ভাবে আহত হয়নি। আমি আমার মন থেকে বলছি, আজ আমার ভেতরটা কাঁদছে বাংলাদেশের এই করুণ পরিণতি দেখে। এই ধরনের পরিণতি আমরা আশা করিনি। বিরোধী দল হিসাবে মাল্টি ডাইমেনশনাল পারফেক্ট রাজনীতি করছে এখন জামাত ইসলামী। হ্যাঁ, জামাতের অনেক সমালোচনা আছে এবং থাকবে, তারপরও সামগ্রিক পরিস্থিতি জামাত যেভাবে ডিল করছে অসাধারণ। বিএনপির প্রত্যেকটা অপকর্মের বিরুদ্ধে জামাত জাস্ট প্রেস রিলিজের মধ্যে সীমাবদ্ধ আছে। জামাত ইসলামী কি জিনিস বিএনপি এবার টের পাবে। জামাত এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। শুধুমাত্র এরকম অ্যাকশনে আমার মন ভরতেছে না কাকু, তোমাকে আরো বড় অ্যাকশন করতে হবে, নকশা বদলে যাবে। মাথার প্ল্যান যেটাই ঘুরুক, শুরু হয়ে গেছে মূল ধারার অ্যাকশন। আমরা যারা হতাশ হয়ে পড়েছি, আমাদের জন্য বিশাল এক সুসংবাদ দিয়েছে। আপনি খবর শুনে আশ্চর্য হবেন। আলহামদুলিল্লাহ, কলিজার পানি আসছে। তারেক রহমানের গভর্নরে দেখি, এই গভর্নর যারা বানাইছে তার যোগ্যতা কি? সে একটা গার্মেন্টস চালায়, ছোটখাটো, বড় গার্মেন্টস না, 500 কর্মীও নাই, ভালোভাবে চালাইতে পারে নাই, বিজনেসম্যান হিসেবে ব্যর্থ। সেই জন্যই 89 কোটি টাকা খেলাপিরি। অনেকে কয় ব্যবসা করতে দেয় না, হাসায়েন না, মিলে ঝুলে ছিলেন সবাই। মির্জা আব্বাসের ব্যবসা তো বন্ধ হয় নাই, আব্দুল আল মিন্টুর ব্যবসা তো বন্ধ হয় নাই, মিজানুর রহমান সিনহার ব্যবসা তো বন্ধ হয় নাই, আরো বিএনপি নেতাদের ব্যবসা আছে, মন্ত্রীদের ব্যবসা আছে, কোনোটাই বন্ধ হয় নাই। নাম কইলাম না, খালি তারে ব্যবসা করতে দেয় নাই না। এই বিএনপিকে ক্ষমতায় আনার জন্য তো দিওয়ানা হয়েছিলেন, ক্ষমতায় আনবেন, কিন্তু লুটপাটের দায়, অদক্ষতার দায় নেবেন না, এটা তো হয় না। আসলে দেশটা একটা তামাশার জায়গায় আছি আমরা, বুঝছেন? স্রেফ তামাশা ছাড়া আপনি যদি রাষ্ট্র গঠন করতে চান, সবাই একমত হবেন না কেন? কি দ্বিমতটা হওয়ার কারণটা কি? আপনি জুলাই অভ্যুত্থান হয়েছে বলে আজকে নির্বাচন হয়েছে। জুলাই অভ্যুত্থান না হলে তো 2029 সালে নির্বাচন হইতো। এটা তো মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য রিয়েলিটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাষ্ট্রপতি মিথ্যাচার করে শপথ ভঙ্গ করেছেন বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে তিনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে। কার্যালয়টির চারপাশে অবস্থান করছে 2 শতাধিক পুলিশ সদস্য। আইনশৃঙ্খলা বাহিনী বিবৃতি অনুযায়ী সন্দেহভাজন জিনিসপত্র জব্দের অনুমতি দেওয়া হয়েছে তাদের। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সেই পরিকল্পনা এবার ভেস্তে গেছে। উল্টো অবস্থা এখন এমন বেগতিক অবস্থায় গেছে যে চুপ্পুকে এবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ তো করতেই হবে, সেই সঙ্গে তার গ্রেফতার হওয়ার সম্ভাবনাও এখন 100% নিশ্চিত। আজকে চুপ্পু সাহেব যা করতেছে এটা বিশ্বাসঘাতকতা। সেদিন রাতে যারা যারা বঙ্গভবনে ছিল সব চোখের সামনে ঘটছে, আর তিনি যে সাক্ষাৎকার দিচ্ছেন সরাসরি একটা মিথ্যা কথা বলছেন, সেটা শপথ ভঙ্গ করছেন। ডক্টর ইউনূসকে শেষ বয়সের রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর দারুণ এক ফন্দি এঁটেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তবে চুপ্পুর সে পরিকল্পনা এবার ভেস্তে গেছে। উল্টো অবস্থা এখন এমন বেগতিক অবস্থায় গেছে যে চুপ্পুকে এবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ তো করতেই হবে, সেই সঙ্গে তার গ্রেফতার হওয়ার সম্ভাবনাও এখন 100% নিশ্চিত। তবে সবচেয়ে বড় সত্যটা কি, সেই সত্যটা হলো ডক্টর ইউনূস স্যার চুপ্পু সাহেবের চেয়ারে বসে কিনা। হ্যাঁ, মাননীয় রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের চেয়ারে আমাদের ডক্টর ইউনূস স্যার বসে কিনা। বিএনপির পক্ষে থেকে তো চায় এবং বিরোধী দল চায়, এনসিপি তো মনে মনে চায়। কেন চায় এটা তো সোজা অঙ্ক, বুঝতেই পারতেছে। এই মুহূর্তে ডক্টর ইউনূস স্যারকে যদি বিএনপির রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট বানানো যায় ভাই, তাহলে তো ভাই একদম খেলা জয় না যায়। শুধু শুনেছি যে মারি ফেলাছে, কারা বাকি আমি কিছুই জানি না। ওই সোনার মতো তুমি দাদা আজকে ভালো মানতে দাও, দাবি দাবি দাদা দাবি দাদা। বাড়ির উঠানে পড়েছিল দাদির লাশ আর সরিষা খেতে নাতনির। পুলিশের ধারণা নাতনিকে অপহরণে বাধা দেওয়ায় দাদিকে কুপিয়ে হত্যার পর নাতনিকে পার্শ্ববিকতার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে কি কারণে এই হত্যাকাণ্ডটা এখনো জানা যায়নি। এদিকে নরসিংদীর মাধবদীতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জবানবন্দিতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার কথা জানায়। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। জামাতের ইফতার পার্টিতে গেছিলাম। এর আগেও আমি জামাতের একটা অনুষ্ঠানে গেছিলাম, সেটা ছিল নির্বাচনের আগে, যেদিন তফসিল ঘোষণা করে শেরাটন হোটেলে, বনানী শেরাটন হোটেল। ওইখানে সবার সাথে দেখা হয়েছিল। আমি খুবই ভাগ্যবান, সেদিন ডাক্তার শফিকুর রহমান স্যার আমাকে দেখে বুকে টেনে নিয়ে আমাকে সোজা কথা আমাকে প্রশংসা করছে, আমার প্রশংসা করছে। আমার দিয়ে একটা ভিডিও হয়তো না চোখে পড়ছে, আমার প্রশংসা করছে, ভালো লাগছে। আর বুকের মধ্যে না খুব শান্তি পাইছি। মানুষ মনে মনে যা চায় তা পায়, কিন্তু আমার কিন্তু মনে মনে এটা চাওয়া ছিল যে কোনো একদিন যদি ওনার সাথে দেখা হয় আর বুক মিলানো যায়, এটা এরকম থাকে না মানুষের ভিতরে চাওয়া, আমার ওরকম একটা চাওয়া ছিল।
কিন্তু সেদিন একটা সেলফি তুলতে পারি নাই, লজ্জা লাগতেছিল। চারিদিকে ক্যামেরা, মানুষ, ওর মধ্যে আমি আবার সেলফি তুলু। আবার এটাও শুনলাম ডক্টর ইউনূস স্যার রাষ্ট্রপতি হতে যাচ্ছে বিএনপির পক্ষে থেকে, এবং জামাতও এটাকে সাপোর্ট দিছে, এনসিপিও সাপোর্ট দিছে, এগুলোও শুনতেছি চারিদিক থেকে। আবার এরকমও তো শুনতেছি জুলাইয়ের বিচার করা হবে, জুলাইয়ের মব কইরা যারা থানা পড়াইছে, জ্বালাইছে, যা যা ঘটনা ঘটছে সমস্ত হত্যাকাণ্ডের বিচার হইতে হবে, এইটাও তো শুনতেছি, তাই না? আবার এইটাও শুনছি এয়ারপোর্টে পাহারা বসায় দিছে, কেউ যেন পালাইতে না পারে। আবার এইটাও শুনতেছি রাষ্ট্রপতি হইতে যাচ্ছে আমাদের ডক্টর ইউনূস স্যার। কত রকম কথা ভাই ব্রাদার, এইসব কথা হলো রাজনৈতিক কথা, চাপে রাখার জন্য কথা। আমি এমন ভাবে কথা বলবো আপনার মধ্যে একটা ভয় ঢুকাই দেবো, হ্যাঁ, একটা ভয় ঢুকাই দেবো যে ভাই আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করলে, আমার লোকজনকে নিয়ে বেশি সমালোচনা করলে, তাহলে কিন্তু আমি ওই জুলাই থানাতে আগুন দেওয়ার ব্যাপারটা সামনে নিয়ে আসুম, পুলিশ হত্যার বিচারটা সামনে নিয়ে আসুম, সাবধান। বুঝছেন? তার মানে মুখ বন্ধ করতে চায়। আপনি প্রশ্ন করতে পারেন, না না না, মির্জা ফখরুল সাহেব বলছে এটা বিচার করবেই তারা। হ্যাঁ, করুক, ওনারাই তো দাবি করে, ওনারাই মাস্টার মাইন্ড। হ্যাঁ, এই জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ওনারা। এরকম না হইলে 10টা প্রমাণ তো আমি দিতে পারবো, ভিডিও প্রমাণ ভাই, এই প্রমাণগুলো আপনাদের কাছেও আছে, সবাই কাছে, তাই না? এই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব, উনিও তো জুলাইয়ের পক্ষে, ওনার অনেক ভিডিও আছে, জুলাইয়ের পক্ষে কথা বলছে। মির্জা আব্বাস সাহেব কাইন্দা কাইটা জুলাইয়ের পক্ষে কথা বলছে। আমাদের রেজভি সাহেব কান্নাকাটি কইরা, মাসুম বাচ্চা কইরা, চিৎকার কইরা, কান্না কইরা জুলাইয়ের পক্ষে কথা বলছে। ওনারা তো দাবি করে ওনাদের 425 জন শহীদ হয়েছে, তাই না? তার মানে কি আগে কোনটা করা উচিত? এই যে 425 জন ওনাদের শহীদ হয়েছে, কারা মারলো সেটা তো আগে বিচার করা উচিত, তাই না? তারপরে বিচার হবে ওই যে থানায় আগুন দিছে কিনা, দুইটা বিচারই হোক না, হইতে অসুবিধা কি? আসলে ভাই কেউ কোনো বিচারই করবে না। যদি বিচারই করতো 18 মাস, এই যে ডক্টর ইউনূস স্যার একটা বিচার টাইনা নিয়ে আসলো, একটা কাঠামো তৈরি কইরা আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে, এর মধ্যে তো রায় হয়ে গেল, রাজ সাক্ষী হইলো, সবকিছু তো ভাই অনলাইনে দেখলাম আমরা, লাইভ বিচার হইতে দেখছি না, সেগুলা তো আগে চলমান হইতে হবে, তারপরে না এইসব বিচার হইতে হবে। তার মানে কি এই পুরনো কথা টাইনা আনতেছে কেন? ভয় দেখানো। এই বেশি বাড়াবাড়ি করিস না কিন্তু, হ্যাঁ, অনেক বাড়াবাড়ি করে না, অনেক কথা বইলা ভালো না, বিশেষ করে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি, ওর মুখের মধ্যে তো কোনো ব্রেকই নাই। হ্যাঁ, ব্রেক বইলা কোনো কিছুই নাই আর মুখের মধ্যে, বরবর বরবর কইরা বলতে থাকে। কিন্তু যা কিছুই বলুক না কেন তার একটা অর্থ থাকে, কিন্তু একেবারে বেহুদা কথা বলে না। কথাগুলো যদি মন দিয়া শুনেন এর মধ্যে অনেক সত্য লুকায় আছে। তবে সবচেয়ে বড় সত্যটা কি? সেই সত্যটা হলো ডক্টর ইউনূস স্যার ছপ্পু সাহেবের চেয়ারে বসে কিনা। হ্যাঁ, মাননীয় রাষ্ট্রপতি ছপ্পু সাহেবের চেয়ারে আমাদের ডক্টর ইউনূস স্যার বসে কিনা। বিএনপির পক্ষে থেকে তো চায় এবং বিরোধী দল চায়, এনসিপিও মনে মনে চায়। কেন চায় এটা তো সোজা অঙ্ক, বুঝতেই পারতেছেন। দেখেন খলিল সাহেব যখন চইলা গেল ওইখানে, খলিল সাহেবকে তো ওনারা পছন্দ করতো না। খলিল সাহেব নিয়ে যেসব বক্তব্য দিছে, হায় ওই ভিডিওগুলো দেখলে না খালি আমার হাসি পায় এখন। কারণ রাজনীতির শেষ কথা নাই তো, যার জন্য ওগুলা মনে রাখতে নাই। এখন নতুন যা কিছু সামনে আসবে তা নিয়ে ভাবতে হবে। এই যে খলিল সাহেব গেছে, এই খলিল সাহেব কি যাওয়ার আগে ডক্টর ইউনূস স্যারের জিজ্ঞেস করে নাই? এর আগে একটা ভিডিওতে এই ব্যাপারে আলাপ করছি, নিশ্চয়ই জিজ্ঞাসা করছে স্যার ওরা যাইতে বলতেছে আমি যাবো কিনা, কারণ খলিল সাহেব তো বলছে আমার নিজের ইচ্ছায় আমি বিএনপিতে আসি নাই। তার মানে কেউ তাকে যাইতে বলতেছে, ডাকতেছে, আর ওনারা তো পছন্দ করে না, তারপরও ওনাদের ঘরের মধ্যে ঢুকতে পারতেছে। কোন পাওয়ারে? হ্যাঁ, কোন পাওয়ারে? তার মানে কি জানেন, ওই যে চুক্তিপত্র হয়েছে আমেরিকার সাথে, সেসব চুক্তিপত্র গুলা যেন ঠিক মতো পাহারা দিয়ে রাখা যায়, এদিক সেদিক যেন না করতে পারে, ওই চুক্তির সঙ্গে একজনকে ঢুকাই দিল, মানে আমাদের খলিল সাহেবকে ঢুকাই দিছে। আর খলিল সাহেব গেছে এখানে ডক্টর ইউনূস স্যারের অনুমতি নিয়ে। ডক্টর ইউনূস স্যার না বললে উনি জীবনেও যাইতো না। এই অঙ্কে থেকে মনে হয় ডক্টর ইউনূস স্যার যাইতে পারে, ডক্টর ইউনূস স্যার রাষ্ট্রপতি হইতে পারে বিএনপির। ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো ভাই নতুন কথা বলবো এখন, কিন্তু আগে কিন্তু আমি বলছি যে না, ডক্টর ইউনূস স্যার কোনোদিনই যাবে না, কোনোদিনই রাষ্ট্রপতি হবে না বিএনপির, কারণ উনি নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, এই রাজনীতির সাথে আর জড়াবে না নিজেকে। কিন্তু এখন বলবো ওনার যাওয়া উচিত। হ্যাঁ, ওনার যাওয়া উচিত। কেন জানেন? দেখেন ইরান চারিদিকে আক্রমণ করে বসছে অলরেডি, আপনারা দেখতেছেন, যুদ্ধ লেগে গেছে। কিন্তু এই যুদ্ধের ধামামা বাজবে কোথায় জানেন? আমাদের রান্নাঘরে। রান্নাঘরে এসে এফেক্ট করবে। তো এই কিছুদিনের মধ্যে দেখবেন তেলের দাম, ওইটার দাম, সেটার দাম, সব কিছু বাড়তে থাকবে, আবার দেশ একটা অস্থিরতার দিকে যাবে। এই মুহূর্তে ডক্টর ইউনূস স্যারকে যদি বিএনপির রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট বানানো যায় ভাই, তাহলে তো ভাই একদম খেলা জমা যায়। হ্যাঁ, বিএনপি জিতা যাবে আমি মনে করি। এবং ওই যে অনেকে বলে না ভাই বিএনপি 1 বছর টিকবে, 2 বছর টিকবে, না, ডক্টর ইউনূস স্যার যদি যায়
একদম পাক্কা 5 বছর টিকবে। আগামী নির্বাচনের আগ পর্যন্ত এই দল শক্ত হয়ে বসে যাবে, একদম শক্ত হয়ে বসে যাবে, কেউ সরাইতে পারবেন না। কারণ বিরোধী দল তো ওই পুরনো রাজনীতি করবে না, বাসে আগুন দেবে না, রাস্তায় গাড়ি ভাঙবে না, রাস্তায় মানুষকে পেরেশান করবে না। ওনারা যা কিছু রাজনীতি করবে ওই সংসদের ভিতরে, হ্যাঁ, যদি একেবারেই বনিবনা না হয় তখন রাস্তায় নামবে। আর ডক্টর ইউনূস স্যার যদি বিএনপির সাথে থাকে তাহলে কি রাস্তায় নামার দরকার হবে? দেখেন, শোনা যাচ্ছে এনসিপি, জামাত কারোই কোনো আপত্তি নাই ডক্টর ইউনূস যদি বিএনপির রাষ্ট্রপতি হয়। তার মানে কি জানেন, আমরাও একজন পাহারাদার পাঠাচ্ছি জুলাইয়ের জন্য কোনো ক্ষতি না করতে পারে। আর উনি যখন ওই চেয়ারে বসবে নিশ্চয় ওই পাওয়ারটা নিয়েই তো বসবে, যেভাবে হ্যাঁ না ভোটের ভিতর দিয়ে আমরা প্রেসিডেন্টকে পাওয়ার দিছি, ওই পাওয়ারটা না পাইলে উনি কি ওই চেয়ারে বসবে? আর উনি ওই চেয়ারে বসার পর জুলাইকে নিয়ে কোনো রকম 6-9-9-6 খেলতে পারবে বিএনপি? নিশ্চয়ই পারবে না। এরকম একটা পাহারাদার আমরাও দিতে চাই, এটা আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি। হ্যাঁ ভাই, কারো অমঙ্গল কামনা করতে নাই, দেখি না ভালোভাবে দেশটা চালাক না। কারণ কি ভাই ব্রাদার, জামাত ক্ষমতা না পায় তো কোনো আফসোস করতেছে না? জামাতকে দেখছেন কোনো আফসোস করতে, মাতাম করতে দেখছেন যে আমরা হাইরা গেছি, কেন হাইরা গেলাম, রাস্তায় নেমে গেলাম, এই নির্বাচন ঠিক হয় নাই, হামলা করো, মিছিল করো, এর মধ্যে কি ছিল? না। তার মানে কি জানেন, ওই যে আগে গেলে বাগে খায়, পিছে গেলে সোনা পায়, ওনারা ইচ্ছা করে পিছিয়ে যাইতে পারে। এরকমও তো শোনা যাচ্ছে যে ওনারা ইচ্ছা করে পিছিয়ে যায়, ওনাদেরকে আগায় দিছে দেশ চালাবার জন্য। এই যে ইরান থেকে যে মিসাইল গুলো মারতেছে না, এটার এফেক্ট এসে পড়বে রান্নাঘরে, এটার এফেক্ট এসে পড়বে বাজারে, এটার এফেক্ট সারা দেশে আসবে ভাই। সামনে খারাপ টাইম, এই টাইমে ডক্টর ইউনূস স্যার থাকুক প্লিজ স্যার। যদি কিছু না মনে করেন, হ্যাঁ স্যার, অনেক রকম সমালোচনা হবে, হোক, তারপরও আপনি মাইনা নেন, কারণ আপনি হচ্ছেন বিশ্ব নাগরিক। হ্যাঁ, আপনি হলেন বিশ্ব নাগরিক, আমরা হইলাম বাংলাদেশের নাগরিক। আপনি বিশ্ব নাগরিক, আপনাকে দরকার আছে এই দেশের জন্য, যার জন্য এই কথাগুলো বলতেছি। আর মূল লক্ষ্য কোনটা? জুলাইকে পাহারা দিবেন, জুলাই স্বীকৃতি আপনি আইনা দিবেন। ওনারা তো না ভোট দিয়ে ফেল করছে, তাই না? আমরা হ্যাঁ ভোট দিয়ে পাস করছি, তাহলে আমাদের এই স্বীকৃতিটা কোথায়? সেই স্বীকৃতির জন্য গণভবনে যাওয়া উচিত আমাদের ডক্টর ইউনূস স্যারকে। আরেকটা কারণে যাওয়া উচিত, চিকনে একটা প্রতিশোধ। হ্যাঁ, চিকনে একটা প্রতিশোধ। বর্তমান রাষ্ট্রপতি যেসব কথাবার্তাগুলো বলছে সেটার একটা কঠিন জবাব দেওয়া হয়। হ্যাঁ, উনি যাকে অপরাধী বানাইতে চাইছেন উনি আইসা উনার চেয়ারে বৈশা করছে, বিরাট বড় একটা প্রতিশোধ না? যাই হোক, প্রতিশোধের চেয়েও বড় দেশের জন্য ভালো হবে। রোজায় ধরিছে আমার না, এই শিলং সালাউদ্দিন সাহেবের হাঙ্গেরের স্বরাষ্ট্র উজির 2 দিন আগে কইছে বিডিআর বিদ্রোহের জন্য নতুন করে তদন্ত কমিশন হবে। আচ্ছা, আবার গতকাল কইছে না না হবে না নতুন কমিশন, সে নাকি আগে রিপোর্ট পড়ে দেখে না। কইছে আগে পুরো প্রতিবেদন না দেখেই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি নিয়ে কিছু মন্তব্য করেছিলাম। আমি 2-1 দিনে দেখেছি, আমি কয়েকদিন আগে এই রিপোর্টটা পুরো না দেখেই কিছু কথা বলেছি যেগুলো আজকে সংশোধন করতে চাই। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। আপনি বলেছেন যে আপনারা নতুন করে একটা তদন্ত কমিশন, না, এটা একটু আগে কি বললাম যে আমি তো পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট না দেখে কথা বলেছিলাম, আজকে এটা সংশোধন করলাম, একটু আগে তো বললাম। এখন তার সংশোধন করিচ্ছে, তখন কিন্তু কইছিল তাদের ইস্তেহারে আছে কোনো তদন্ত করার কথা, কয়দিনে আওলা গেছে। এর আগে কইছিল মব সৃষ্টি করে দাবি আদায় করা বন্ধ, সব বন্ধ হবে, মব কালচার শেষ, ফুল স্টপ। কোথাও যদি এমন ঘটনা করে আমাদের রিয়াকশন হবে অত্যন্ত কঠোর। কিন্তু আজকেই মব কইরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরে তারে দেওয়া হইল। দেখেন, শিলং সালাউদ্দিন কিছু কইছে, এটা নিয়ে কয় নাই, কঠোর রিয়াকশন হয়েছে, হয় নাই, তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে লোকটা বিধ্বস্ত ব্যাংকিং সেক্টরকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করলেন, তারা অপমান করে বের করে দেওয়া হলো, বিএনপির লোকেরা করেছে। 25 বিলিয়ন থেকে 35 বিলিয়ন করে গেল যে লোকটা রিজার্ভ দেশের, কি অপমানটাই না করলো বিএনপি। তবে এটা মব কিনা বলা মুশকিল। ফুন্দের আলো এটারে মব কইছে, আবার একই গ্রুপের দিল্লি স্টার এটারে বিক্ষোভ বলছে। বিক্ষোভ, ওরে বাবা, মানে কোনটারে সে মব বলে কোনটারে বিক্ষোভ বলে, এটা দিয়ে বুঝবেন যে কিভাবে সে ভাষা নির্মাণ করে, সত্য নির্মাণ করে কিভাবে। শয়তানিটা তার কোথায়? বিএনপি লার কইতেছে সব দেশের সরকার বদল হইলে নিজের লোক বসায়, কথা সত্য। কিন্তু আপনারে 2টা জিনিসের জবাব দিতে হবে, কেমন করে কোন পদ্ধতিতে আপনি বদলাইতেছেন, আর 2 নাম্বার বদলায় কারে দিতেছেন। আপনি মনসুর সাহেবকে তো মব করে বদলাইলেন, আর যারা বসাইলেন সে কি কোনোভাবে মনসুর সাহেবের মতো যোগ্য? চিফ প্রসিকিউটর তাজুলকে আপনি সরাইলেন, একই ঘটনা। নতুন যে চিফ প্রসিকিউটর দিচ্ছেন সে কি তাজুলের চাইতে যোগ্য? যোগ্য না। দেখেন সে কেমনে কথা বলে। ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের দায়িত্ব পেয়েছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যে দল করি, আমার দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার পরম শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি খুব কনফিডেন্ট যে আমার 17 মাসের সময়ে যে বিচারগুলো হয়েছে, যে রায় হয়েছে, যে ডকুমেন্ট আমরা প্রডিউস করেছি, এই ব্যাপারে উচ্চ আদালতে গিয়ে কোনো রকমের এই জিনিসগুলোর ব্যাপারে কোনো অপ্রমাণ হওয়ার সুযোগ নেই, জাজমেন্ট উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি প্রথম দিন থেকে যে জিনিসটা বলেছি যে আমরা এমন সব অকাট্য প্রমাণাদি এই আদালত উপস্থাপন করেছি, শুধু বাংলাদেশে নয় বিশ্বের যে কোনো আদালতে গেলে এই অপরাধীদের সাজা নিশ্চিত হবে, সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। সুতরাং এই কোয়ালিটি অফ এভিডেন্স মামলাতে আমরা যা কিছু দিয়েছি, অতীতের ট্রাইব্যুনালের সমস্ত রেকর্ড ঘেটে দেখবেন আমরা যে ধরনের শক্তিশালী প্রমাণ এখানে উপস্থাপন করেছি, এই ধরনের প্রমাণ কখনোই উপস্থাপন করা সম্ভব হয়নি। পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে
আমার প্রসিকিউশন টিমকে কেউ কিনতে পারবে না। আওয়ামী লীগ দূরের কথা 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না। আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে, সম্পদ দিয়ে কিনবে, প্রলোভন দিয়ে কিনবে, অথবা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখবে। ইনশাআল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ দেখাতে পারবে না। দেখেছেন? এবার আসেন তারেক রহমানের গভর্নরে দেখি, গভর্নর যারা বানাইছে তার যোগ্যতা কি? সে একটা গার্মেন্টস চালায়, ছোটখাটো, বড় গার্মেন্টস না, 500 কর্মীও নাই, ভালোভাবে চালাতে পারে নাই, বিজনেসম্যান হিসেবে ব্যর্থ, সেই জন্যই 89 কোটি টাকা খেলাপি দিন। অনেকে কয় ব্যবসা করতে দেয় নাই, হাসেন না, মিলে ঝুলে ছিলেন সবাই। মির্জা আব্বাসের ব্যবসা তো বন্ধ হয় নাই, আব্দুল আল মিন্টুর ব্যবসা তো বন্ধ হয় নাই, মিজানুর রহমান সিনহার ব্যবসা তো বন্ধ হয় নাই, আরো বিএনপি নেতাদের ব্যবসা আছে, মন্ত্রীদের ব্যবসা আছে, কোনোটাই বন্ধ হয় নাই, নাম কইলাম না, খালি তারই ব্যবসা করতে দেয় নাই না। আর ব্যাকগ্রাউন্ড কি তার? পড়াশোনা কি? অ্যাকাউন্টিং। তাও বলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না, ফিনান্স ব্যাকগ্রাউন্ড হয়তো বুঝতাম। ফিনান্স আর অ্যাকাউন্টিং এর তফাৎ কি? এটা একটু বুঝাই বলি, যারা জানেন তারা তো জানেনি, যারা এই বিষয়টা একটু পরিষ্কার করে বুঝেন না তাদের বলে রাখা ভালো। আমিও যে ভালো বুঝি তা না, তাও চেষ্টা করি একটু বোঝানোর জন্য। অ্যাকাউন্টিং হইতেছে কোত্থেকে টাকা আসলো, কোথায় গেল, এই হিসাব রাখা, আয় ব্যয়ের খাতা, ব্যালেন্স শিট রাখা, লাভ ক্ষতির হিসাব করা, ট্যাক্সের হিসাব করা। এটা মূলত আপনি যে টাকা খরচ করছেন অতীতের হিসাব, এটা দেখে গত বছর কোম্পানির কত লাভ হয়েছে, কত খরচা হয়েছে, কত বকেয়া আছে, কত ঋণ আছে। আর ফিনান্স কি? ফিনান্স হইলো ভবিষ্যতের টাকা কিভাবে বাড়ানো হবে বা ব্যবহার করা হবে তার পরিকল্পনা। ফিনান্স ভবিষ্যতের জন্য, অ্যাকাউন্টিং অতীতের জন্য। আমরা বর্তমানে থাকি, আমাদের দুইটাই লাগে, আমার ফিনান্স লাগে, আমার অ্যাকাউন্টিং লাগে। অ্যাকাউন্টিং অতীতের টাকার হিসাব করে আর ফিনান্স ভবিষ্যতের টাকার হিসাব করে। কোথায় বিনিয়োগ করলে লাভ বেশি, ঋণ নিবো নাকি শেয়ার ছাড়বো, ঝুঁকি কেমন এই বিনিয়োগের, সুদের হার কত, এটা ভবিষ্যতের সিদ্ধান্ত। এটা অঙ্ক কষে বের করতে হয়। দুই দিকে লিখে দেন এডিটর সাহেব। অ্যাকাউন্টিং হিসাব রাখা, ফিনান্স সিদ্ধান্ত নেওয়া। অ্যাকাউন্টিং অতীতের হিসাব দেখে, ফিনান্স ভবিষ্যতে কিভাবে কাজ করবে সেটা দেখে। অ্যাকাউন্টিং রিপোর্ট তৈরি করে, ফিনান্স বিনিয়োগ এবং ঝুঁকি বিশ্লেষণ করে। অ্যাকাউন্টিং বলে টাকা কি হইল, ফিনান্স ঠিক করে টাকা আসলে কি হবে। বুঝেছেন তো? বাংলাদেশ ব্যাংকের কাজে এই ফিনান্সের ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো হইতো। তার একটা ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং। উইজ ইকোনমিক্সের না, এটা একটু দেখাই। দেখেন কি কইছে, সে কইছে সুদের হার কমাবে, এটা নাকি তার অগ্রাধিকার। আমার ঘোড়া আসবি না, আমি তো আমার ঘোড়া টায়ার্ড হয়ে গেছে। এই ভালসুন কয় কি, আমাদের মুদ্রাস্ফীতি হইতেছে 9%-এর মতো। জানেন তো মুদ্রাস্ফীতি কি জিনিস? মানে ধরেন আপনি গত বছর যে জিনিসটা 100 টাকায় কিনতেন, সেই জিনিসটা এই বছর কিনতে আপনার 109 টাকা লাগে। এটাই কোন মুদ্রাস্ফীতি, মানে টাকার মান কমে গেছে। মানে আমাদের জিনিসপত্রের দাম প্রত্যেক বছর 10% করে বাড়তেছে প্রায়। এইখানে আপনি যদি 5% সুদ করেন, কমায় দেন, তাইলে কেউ আর ব্যাংকে টাকা রাখবে? মানে আপনি নিজে আজকে যে জিনিস 100 টাকায় কিনতেছিলেন, সেটা সামনের বছর কিনবেন 110 টাকা, আপনি জানেন। আর ব্যাংকে রাখলে কি হবে? আপনার 100 টাকা বাইরে 105 টাকা হবে এই সুদে। এটারে বলা হয় রিয়াল রিটার্ন, মানে আপনার টাকা কমে যাবে আরো। রিয়াল রিটার্ন মানে সুদের হার থেকে মুদ্রাস্ফীতি বাদ দিতে হয়। ইনফ্লেশন যদি হয় 9% আর সুদ যদি হয় 6%, তাহলে রিয়াল রিটার্ন নেগেটিভ 3% আপনার। সুদ যদি 7% হয় তাহলে নেগেটিভ রিটার্ন -2%। সুদ যদি 8% হয় তাহলে নেগেটিভ রিটার্ন -1%। সুদ যদি 9% হয় তাহলে কোনো নেগেটিভ রিটার্ন নাই। সুদ যদি 10% হয় তাহলে পজিটিভ রিটার্ন আছে আপনার 1%, আপনার রিয়াল রিটার্ন। আপনি আসলে 1% সুদ পাচ্ছেন। অর্থাৎ সুদ 9%-এর নিচে হইলেই মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মানুষ ব্যাংকে টাকা রাখবে না। আপনি খালি দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা, পরপর 4 জন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পারফরমেন্স দেখেন। রিজার্ভ বাড়িতে সবচেয়ে বেশি কে? মনসুর সাহেব। মুদ্রাস্ফীতি কমাইছে সবচেয়ে বেশি কে? মনসুর সাহেব। এই ভালসুন তো ইকোনমিক্সের বেসিক জানে না, নিজের ছোট একটা সোয়েটার কোম্পানি ঠিক মতো চালাতে পারে না, তারা সারা বাংলাদেশের অর্থনীতির দায়িত্ব দিয়ে দিচ্ছে। অর্থনীতি খারাপ হয়ে যাবে, দেখেন আমি কয়ে গেলাম। মিলাই নিন। বিএনপি লোকেরা পছন্দ করে না এই নিয়েও, অনেকে তো প্রকাশ্যেই বলতেছে আপনি জানেন তারা কারা, কিন্তু এখন তো নিরপেক্ষ সেজে লাভ নাই। এই বিএনপিকে ক্ষমতায় আনার জন্য তো দিও না হয়েছিলেন, ক্ষমতায় আনবেন কিন্তু লুটপাটের দায়, অদক্ষতার দায় নেবেন না, এটা তো হয় না। আর একটা জিনিস আছে, কি সেটা? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে একটা জিনিস আছে না, যেই লোক নিজে একটা ব্যবসায়ী, যে ব্যাংক থেকে লোন নেয়, এখনো তার খেলাপি ঋণ আছে, তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাইছে, যে ব্যাংকগুলোর কন্ট্রোলিং অথরিটি। হাসিনার এর চাইতে বেশি চক্ষু লজ্জা ছিল, এত চক্ষু লজ্জাটাও নাই। বেসিক নর্মস মানে না একটা বিজনেসের, একটা দেশের, একটা রীতির, একটা নিয়ম মানে না রাষ্ট্রের কোনো। একটা মজার জিনিস দেখবেন, আর ডাক নাম ছিল আমাদের বেসে, কিন্তু মানে আমরা যে বেসে সেই বেসে আর কি, আমার সমান বয়স আর কি। 80 দশকে ফুলকুড়ি আসরের সাথে কাজ করতো। এটা বোধহয় 87 সালে ঢাকার মুক্তাঙ্গনে ফুলকুড়ি আসরের ছড়াপাঠ অনুষ্ঠান হচ্ছে, মোস্তাকুর ছড়াপাঠ করিচ্ছে। ফুলকুড়ি জানেন তো, শিবির, ছোট শিবির আর কি, মানে শিবিরদের শিশুদের সংগঠন আর কি, জামাতের শিশুদের সংগঠন, সোজা কথা। শেষ পর্যন্ত ফুলকুড়ি থেকে আসা গুপ্ত জামাত শিবিরকে লাগলো বাংলাদেশ ব্যাংক সামলাইতে। হ্যাঁ আল্লাহ আমরা দরবেশ বানায় দাও। আচ্ছা, উনি আইসা কি করলেন? আইসাই বিএনপির মন্ত্রী আব্দুল আল মিন্টুর ব্যাংকে 1000 কোটি টাকা দিচ্ছে তারল্য সংকট কাটানোর জন্য। মানে মাল পাতলা হয়ে গেছিল, ঘন হবি ঘন। হ্যাঁ তারল্য মানে বুঝেন তো, মানে ব্যাংকের টাকা ঢুকে খেয়ে ফেলছিল আব্দুল আল মিন্টু। দিলে হয়ে যাওয়ার কথা। বাংলা লুথার কিন্তু আমার আপনার টাকা দিল ওই ব্যাংকে, দুর্বল ব্যাংকে, যে ব্যাংক একটা অদক্ষ ব্যাংক। বন থেকে হেগে আসা মিন্টু তো চেয়ারম্যান, আর ডিরেক্টর হয়েছে বিএনপির আরেক মন্ত্রী জনাব জাকারিয়া তাহের, ওই গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী। মানে ভাগ ভুগ করে নিয়ে খাইতেছে, এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। এইভাবে লুটপাট করার জন্য এরা ক্ষমতাতে এসেছে। দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।